নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকি আলোচনায় আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তথাগত, আমার সাথে আছে দেবজয়দা। দেবজয়দা আজকে আমার সাথে বসেছে একটা নতুন সিরিজ নিয়ে। আমরা চলে এসেছি ইউরোর দামামা বেড়ে গেছে, ইউরোর ইতিহাস নিয়ে কথা বলবো। ইউরো কি করে শুরু হলো, একটা কাপ যখন শুরু হয় তখন তার পিছনে অনেক ইন্টারেস্টিং গল্প থাকে। আমরা চেষ্টা করব সেই ইন্টারেস্টিং গল্পগুলো আপনাদের সামনে নিয়ে আসার। এটা আজকে আমাদের প্রথম এপিসোড ইউরোর ইতিহাসের। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রত্যেকটা কাপ শুরু হওয়ার পিছনে একজন করে প্রাণ পুরুষ থাকেন। আপনারা যারা আমাদের বাংলা সিরিজটা ফলো করছেন তারা নিশ্চয়ই জানেন যে কাপ কি করে কোনো একটা লোকের পরিশ্রম ছাড়া তৈরি হয় না। ইউরো কিন্তু সেরকমই আরেকটা কাপ। এই ইউরো তৈরি করার পেছনে যে লোকটার ভূমিকা সব থেকে বেশি ছিল তার নাম হলো অনরে ডিলাউনি। আমরা প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের ফ্রেঞ্চ প্রোনাউন্সিয়েশন, ইউরোপিয়ান যে অন্যান্য যে স্লাভিক কান্ট্রিগুলো আছে সেগুলোর যে প্রোনাউন্সিয়েশন আমাদের অতটা ভালো না, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। এই অনরি ডিলাউনি ইউরো কীভাবে শুরু করলেন? আর এই অনরি ডিলনি বা হেনরি ডিলনি আমরা যাই বলে থাকি, উনি জন্মেছিলেন প্যারিসে 1883 খ্রিস্টাব্দে। মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম হয় এবং তখন আমরা ফুটবলের ইতিহাস নিয়ে আলোচনা করতে গিয়ে দেখেছি যে ওই সময়টাই সবে সবে ফুটবল খেলা শুরু হচ্ছে। আর তিনি স্থানীয় ফুটবলারদের ফুটবল খেলতে দেখে ভীষণ অভিভূত হয়ে পড়তেন। তিনি ফুটবল খেলাটার দিকে খেলাটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিলেন, ফুটবল নিয়ে ভাবতেন। এরপরে তিনি 1902 সালে এফএ কাপের ফাইনাল দেখতে যান ইংল্যান্ডে, যেটা হয়েছিল সাউদাম্পটন ভার্সেস শেফিল্ড ইউনাইটেড, ক্রিস্টাল প্যালেসের মাঠে। হ্যাঁ, তখন ওয়েম্বলিতে ফাইনাল হতো না, তখন সমস্ত ফাইনালি ক্রিস্টাল প্যালেসের মাঠেই হতো। আর সেই মাঠে এফএ কাপ তো তখন একটা বড় ব্যাপার ফুটবলের জগতে। সেই মাঠে 77,000 লোক ছিল, তার মধ্যে একজন ছিলেন অনরে ডিলনি, এবং তিনি সেই ব্যাপারটা দেখে চমৎকৃত হয়ে পড়েন, যেটা আমরা শুনতে পাই। এখানে বলে রাখা ভালো যে তিনি এই ফ্রেঞ্চ হয়ে বাইরে গিয়ে খেলা দেখছেন, এটা কিন্তু সেই সময় একটা নতুন ব্যাপার। তার কারণ হলো ফ্রান্সে ফুটবল তখনও কিন্তু একেবারেই শৈশব অবস্থায়, শৈশব মানে আরও একদমই কচি বাচ্চা তখন সে। কারণ এখানে আমরা যদি একটু জিওপলিটিক্সের যে কনটেক্সটটা সেটা যদি একটু দেখি, সেই সময় ফ্রান্সে 1879-এ ফ্রাঙ্কো প্রাশিয়ান ওয়ার হচ্ছে, যুদ্ধ হচ্ছে। ফ্রান্স সেই যুদ্ধে পরাজিত হচ্ছে এবং ফ্রান্সের যে মধ্যবিত্ত সমাজ, যার কিনা একজন মেম্বার হলেন অনরে ডিলনি, সেই মধ্যবিত্ত সমাজ কিন্তু একরকমভাবে উচ্চবিত্তের যে আয়েশি লাইফস্টাইল, আয়েশি হাবভাব, সেটার বিরুদ্ধে গিয়ে এই ফুটবল খেলার মতো খেলাগুলোকে বেছে নিচ্ছে নিজেদের প্রোটেস্টের জায়গা হিসেবে। এবং অনরি ডিলনি কিন্তু সেইভাবেই ফুটবলের সাথে সংস্পর্শে আসছেন। একেবারেই। এরপরে যদি আমরা অনরি ডিলনের প্রথম দিককার কেরিয়ার নিয়ে কথা বলি, মাত্র 24 বছর বয়সে তিনি একটি ক্লাবের প্রেসিডেন্ট হয়ে যান, যেটা একটা অবাক করা ঘটনা। 24 বছর বয়সে আমরা কাউকে কোনো ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট হতে দেখি না। ক্লাবটার নাম ছিল ইটোয়াল ডে ডু লাক্স ক্লাব। আবার আপনাদের বলে দিচ্ছি যে আমরা একটু ক্ষমা প্রার্থী। হ্যাঁ, তারপরে তিনি এর 10 বছরের মধ্যেই ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হন এবং ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন ওই সময় প্রতিষ্ঠা পাচ্ছে। এবং একই সঙ্গে তার ফুটবল খেলা নিয়ে আমরা সেরকম কোনো ঘটনা জানতে পারি না, কিন্তু আমরা জানতে পারি তিনি একই সাথে ফুটবল রেফারিও ছিলেন। এখানে রেফারি, তুমি যখনই বললে দেবজাদা, একটা রেফারি নিয়ে একটা ঘটনা আছে। রেফারি করতে করতে একটি ম্যাচে, যেহেতু তিনি একজন প্রফেশনাল রেফারি ছিলেন, একটি ম্যাচে কি হয় যে তার মুখে এসে একটা বল সজোরে আঘাত করে এবং তখন তিনি তার মুখে যে হুইসেলটা ছিল সেই আঘাতের জন্য তিনি সেই হুইসেলটা গিলে ফেলেন। মানে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। হাসি পাচ্ছে ঠিকই, মানে অদ্ভুত ব্যাপার, মানে আমরা এটা কোনোদিন দেখিনি। শুধু সেই বলের আঘাতে সেটা হুইসেলটা গিলে ফেলেছে তা না, তিনি তার সামনে দুটো দাঁতও ভাঙা যায়। এবং এইভাবে তার মানে রেফারিং কেরিয়ার যেটা, সেইটা ওখানেই তার রীতি টানা হয় ভাগ্যবশত, এবং তিনি অন্যদিকে ফোকাস করেন।
যাই হোক, সিরিয়াস কথায় বলতে গেলে এই অনরি ডিলনি নিজের যে জীবন, সেখানে আরেকজন সতীর্থ পেয়েছিলেন যাকেও আমরা সবাই চিনি। তার নাম হলো জুলে রিমে বা জুলস রিমে। জুলে রিমে, যেটা আমরা বাংলায় সবাই জেনে থাকি জুলে রিমে। জুলে রিমে সাথে তার একটা বন্ধুত্ব হয়, বন্ধুত্ব বলবো না, একটা কলিগের সম্পর্ক, একটা কাজের জায়গার মানুষ তারা। এবং এই সময় কিন্তু 1924 সালে ফিফা আমরা দেখছি যে প্রফেশনালিজমের দিকে তারা ঝুঁকছে, তারা একটা প্রফেশনাল বডি হিসেবে দেখা দিচ্ছে। আর যেটা প্রথম থেকেই হেনরি ডিলনি চেয়েছিলেন, একটা ফুটবল টুর্নামেন্ট করতে ওয়ার্ল্ড ওয়াইড, যেটা অলিম্পিক গেমসের বাইরে ডেডিকেটেড হবে শুধুমাত্র ফুটবলের জন্য। অলিম্পিক গেমসে যেমন ফুটবল ছিল এবং সেই ফুটবল টুর্নামেন্টটাকেই কিন্তু প্রধান ফুটবল টুর্নামেন্ট হিসেবে কাউন্ট করা হতো নেশনদের মধ্যে, তার বাইরে একটা ফুটবল টুর্নামেন্ট করতে। এই নিয়ে তিনি এটার প্রপোজাল, এই প্রস্তাব দেন 1926-এর ফিফা কংগ্রেসে। এরপরে 1928 সালে তার এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আইডিয়ার ফলস্বরূপ আমরা দেখতে পাই যে ফিফা ডিসাইড করে ওয়ার্ল্ড কাপ করার, প্রথম বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, যেটি 1930 খ্রিস্টাব্দে সম্পন্ন হয় উরুগুয়ের মাটিতে। কিন্তু তখনও কিন্তু ইউরোপিয়ান কাপের কোনো রকম কথা বা উল্লেখ বা কিছু ফিফা কিন্তু এই নিয়ে কোনো উচ্চবাচ্য করছে না। অনরি ডিলনি কিন্তু থামছেন না, তিনি লড়ে যাচ্ছেন যে ইউরোপিয়ান নেশনগুলো যেগুলো, তারা যেন একত্রে এসে একটা ফুটবল টুর্নামেন্ট খেলে। অনরি ডিলনিকে এই সময়ে সাহায্য করেছিলেন দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, একজন ইটালিয়ান, তার নাম অতোরিনো বারেসি, আর একজন বেলজিয়ান, তার নাম জোজে ক্র্যাহে। এইখানে একটা মজার গল্প আছে জোজে ক্র্যাহেকে নিয়ে। যখন এই ফুটবল বিশ্বকাপ চালু হয়ে যায়, তার ঠিক কিছু বছর পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দুটো ফুটবল বিশ্বকাপ হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এই সময় শোনা যায় যে এই জোজে ক্র্যাহে এই জুলস রিমে যে ট্রফিটা, যেটা কিনা ওয়ার্ল্ড কাপের ট্রফি, সেটাকে তিনি বাক্সবন্দি করে নিয়ে রোজ নাকি নিজের খাটের তলায় রেখে ঘুমোতেন। তো এইভাবেই আর কি জুলস রিমে ট্রফিটা নাকি বেঁচে গিয়েছিল। যাই হোক, এই তিনজন মিলে অনরি ডিলনি, বারেসি এবং ক্র্যাহে, এদের মূল উদ্যমনায়, উদ্যমী নেচারে প্রথমবার 1952 সালে আমরা দেখছি জুরিখে একটা মিটিং ডাকা হচ্ছে, যেখানে ঠিক করা হচ্ছে যে সমস্ত ইউরোপিয়ান নেশন যারা, ফিফা তো হয়েই গেছে, ফিফার আন্ডারে থেকে সমস্ত ইউরোপিয়ান যে দেশগুলো, তারা এসে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি যাতে তৈরি করতে পারে। এবং 1954 সালে 15 জুন আমরা দেখছি যে ইউএফা তৈরি হচ্ছে। কিন্তু তখন চ্যাম্পিয়ন্স, যে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স কাপ, যেটা অনরি ডিলনি চাইছে, সেটা কিন্তু তখনও তৈরি হচ্ছে না। এইদিকে যে ইউএফা তৈরি হচ্ছে, এটাও কিন্তু মিডিয়া অতটা হাইলাইট করছে না। তার কারণ হলো সেই সময় একটা ওয়ার্ল্ড কাপ চলছে, সেই ঠিক একই সময় একটা ওয়ার্ল্ড কাপ চলছে, ব্রাজিলে চলছে, এবং ব্রাজিল অনবদ্য ফুটবল খেলে মেক্সিকোকে 5-0 গোলে হারিয়ে দিচ্ছে। সেই 1950 বিশ্বকাপ, যেটা আমরা বলতে পারি যে ফাইনালটা একটা বিরাট অঘটন বলা হয়তো ঠিক হবে না, উল্টো দিকে উরুগুয়ে ছিল, কিন্তু উরুগুয়ে 30-38 পরপর বিশ্বকাপ জিতছে, তারা সেই সময় অলিম্পিকও পরপর জিতছে। কিন্তু সেই 1 লাখের বেশি লোক মার্কানা স্টেডিয়ামে ব্রাজিল ফাইনালে উঠেছে অনবদ্য ফুটবল খেলে, সেখানে আমরা দেখলাম ব্রাজিল হেরে যায়, ব্রাজিল সেবারও বিশ্বকাপটা জেতে না। যাই হোক, আমরা ফিরে আসি, বিশ্বকাপের ভিডিও আমরা পরে করব। আমরা ফিরে আসি ইউরোতে। যেটা ডিলনি ভেবেছিলেন যে ইউএফার এস্টাবলিশমেন্টই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রেড প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করবে, কিন্তু সেটা হলো না। ইউএফাকে আমরা বেশি ফোকাস করতে দেখলাম ক্লাব টুর্নামেন্টে, যেটা এখনকার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপিয়ান কাপ হিসেবে সেটা কিন্তু শুরু হয়ে গেল। প্রথম 5টা চ্যাম্পিয়ন্স লিগ, তারপরেও কিন্তু ইউএফা মানে ইউরোপিয়ান কাপ বা ইউরো কাপ, সেটা কিন্তু এখনো হলো না। এর পেছনে কতগুলো কারণ ছিল। ফিফা এর এগেনস্টে ছিল। ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপের বাইরে যে কোনো নেশন ওয়াইড টুর্নামেন্টেরই এগেনস্টে ছিল। ওরা ভাবতো যে এটা তো তাহলে আমাদের ওয়ার্ল্ড কাপের কম্পিটিশন হয়ে যাবে। যদিও কোপা আমরা দেখছি তার অনেক আগে থেকেই, কিন্তু কোপা লাতিন আমেরিকাতে ফুটবলের যদি তুমি মূল ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়েকে আমি ধরেই বলছি,
তখন খেলা পরিচালনাটা পুরোটাই হচ্ছে ইউরোপ থেকে। সে কারণে ফিফা এখানে এগেনস্ট হয়, এ নিয়ে একটা ভোটাভুটিও হয়। আমরা যদি দেখি 1955 সালে একটা ভোটাভুটি হয়, 30টা নেশন এই ইউরোপিয়ান কাপের এগেনস্টে ভোট দেয়, আর মাত্র 10টা নেশন, এবং যারা অ্যাকচুয়ালি তারা হলো ইস্টার্ন ইউরোপের 10টা নেশন এর সাপোর্টে ভোট দেয়। এবং অনরি ডেলানি স্বভাবতভাবেই একেবারেই এতে খুশি হন না, তিনি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যান, তিনি এই নিয়ে অনেক জায়গায় লেখালেখি করেন। তার মনে হয়েছিল যে এই যে ইউরোপ, পরবর্তীকালে আমরা দেখবো ইউরোপিয়ান ইউনিয়ন যখন তৈরি হচ্ছে, একই যুক্তি দেওয়া হচ্ছে যে ইউরোপের যে সংঘবদ্ধ যে কালচার, সংঘবদ্ধ যে সংস্কৃতি, তার মধ্যে একটা স্পোর্টিং কালচার আছে, এবং সেইটার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন খুবই দরকার, যেরকম হচ্ছে কোপা আমেরিকায়। দুর্ভাগ্যবশত অনরি ডিলনি 1950 সালে আমাদের ছেলে ইহলোক ছেড়ে চলে যান। তার এই ইউরো কাপ তৈরি করার যে ব্যাটন, সেটা তিনি দিয়ে যান তার ছেলে পিয়ের ডিলনিকে। এই পিয়ের ডিলনি কিন্তু ওর বাবা যখন ইউএফাতে আছে প্রেসিডেন্ট হিসেবে, সেই সময় একদম নিচু থেকে শুরু করে ধাপে 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 উঠতে উঠতে পিয়ের ডিলনিও ইউএফার প্রেসিডেন্ট হন। ইউএফার দ্বিতীয় যে মিটিং, যেটা কিনা হচ্ছে লিসবন শহরে পর্তুগালে, সেইখানে পিয়ের আবার একবার চেষ্টা করেন যাতে এই ভোটাভুটিটা হয়, আবার একবার তার ফেলিওর হয়। দেবজাদা, তুমি জানো মানে এই কারণগুলো কি কি ছিল? দেখো, যদি তুমি কেন অনেক দেশের এগেনস্টে কথা বলছে, এর মধ্যে কিছু পলিটিক্যাল কারণ তো ছিলই, যেটা নিয়ে তুমি ভালো বলতে পারবে। ওয়ার্ল্ড ওয়ার টুটা একটা বিরাট ভূমিকা নিয়েছিল, কারণ সবে ওয়ার্ল্ড ওয়ার টু তখন শেষ হয়েছে। আর একটা খুব ফুটবলিং লজিক ছিল বাইরে, যেটা এখনো আমরা শুনতে পাই, সেটা হচ্ছে ওই ফিক্সচার কনজেশন। একদম একদম ঠিক জায়গায় বলছো, কারণ এখানে লিখিতভাবে আমরা পাচ্ছি ঠিক তুমি যে দুটো এক্সাম্পল দিলে সেই দুটোই, যে বিশ্বযুদ্ধ এক্ষুনি শেষ হয়েছে, ইউরোপের সমস্ত যে দেশ তারা একে অপরের সাথে এই রক্তক্ষয়ী যুদ্ধে এত বছর ধরে যুদ্ধ বিধ্বস্ত ছিল, এবং কোনোভাবেই তারা চাইছে না। ইউরোপের তো আমরা পলিটিক্যালি দেখেছি তখন অনেক কনফ্লিক্ট তখনও চলছে। ফিক্সচার ক্যালেন্ডার নিয়ে তুমি যেটা বললে, সেটা বর্তমানে আমরা দেখেছি জর্গেন ক্লপ, পেপ গার্দিওলা বারবার বলেছে আমাদের ছেলেদের অনেক বেশি করে ফুটবল খেলতে হচ্ছে, তারা টায়ার্ড হয়ে যাচ্ছে। একটা অদ্ভুত যুক্তি ছিল, সেটা হলো যে ফুটবল যদি টিভিতে দেখানো শুরু হয়, তার যে কমার্শিয়ালাইজেশন হবে, তার জন্য মাঠ থেকে দর্শকরা বিমুখ হয়ে চলে যাবে। এটা কিন্তু ইংল্যান্ডে প্রথম থেকে এটা ছিল, এবং ইংল্যান্ডে এটা এখনো চলছে, কারণ এই সময় অনেকগুলো শনিবারের একটা সময় স্কাইস কিন্তু খেলা দেখায় না। এই অদ্ভুত জিনিসটা তখনও ছিল, এখনো আছে। কিন্তু 1958 সালে স্টকহোমে যে পরের যে মিটিংটা আছে, সেই মিটিংটায় শেষমেশ সমস্ত মেম্বারদের সহমতি হয়, এবং প্রথম ইউরোপিয়ান যে নেশনস কাপ, যেটা কিনা আমরা পরে বলবো ইউরো কাপ, সেটা ঠিক হবে ফ্রান্সে 1960 সালে। এবং 1960 সালে ফ্রান্সে যে ইউরোপিয়ান নেশনস কাপটা হয়, তার প্রক্রিয়াটা যে শুরু করে ইউএফা, সেটা আমরা দেখতে পারি সেইটা খুবই মানে ধিমে তালে চলছিল। এখনকার মতো তারা একটা রেজিস্ট্রেশনের ডেডলাইন সেট করে। প্রথম টুর্নামেন্টে তারা ঠিক করেছিল 16টা টিম খেলবে। ডেডলাইন ঠিক করে যে এর মধ্যে এই দেশগুলোকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ডেডলাইন 4 মাস পেরিয়ে যায়, তখনও কেউ রেজিস্ট্রেশন করে না। ফাইনালি গিয়ে 17টা দেশ রেজিস্ট্রেশন করে, মানে শেষমেশ হয়েছিল 17টা দেশ রেজিস্ট্রেশন করে। এবং আমরা দেখতে পাই যে পশ্চিমাঞ্চল থেকে, পশ্চিম ইউরোপ থেকে 9টা দেশ এবং পূর্ব ইউরোপ থেকে 8টা দেশ খেলতে আসে, সমান। এবং কিন্তু এর মাঝখানেও আমরা দেখতে পারি কিছু বিশেষ ফুটবলিং পাওয়ার হাউস, যারা সেই সময় প্রতিষ্ঠিত, ওয়ার্ল্ড কাপ খেলছে ভালো, সেরকম কিছু দেশ এই প্রথম ইউরোপিয়ান নেশনস কাপ খেলেনি। তাদের মধ্যে প্রধান রয়েছে ইংল্যান্ড কেন খেলেনি তুমি ওটা বলতে পারবে ভালো। ওয়েস্ট জার্মানিও খেলেনি।
আর সাথে স্কটল্যান্ড এবং হল্যান্ড। ইংল্যান্ড কেন খেলেনি? ইংল্যান্ড খেলেনি তার কারণ যেটা তখনকার নিউজ পেপারে পাওয়া যায় সেটা হলো যে ওদের একটা স্নবিশ একটা অ্যাটিটিউড, যে আমরা তো অলিম্পিক খেলেছি, না, আমরা আমাদের এফএ কাপ আছে, আমাদের এফএ কাপ আছে। এই যে যখন ওয়ার্ল্ড কাপে ওদের প্রথম দুটো ওয়ার্ল্ড কাপে ওরা খেলেনি, ওদের যখন বলা হয়েছিল তোমরা খেলতে এসো, কেন অলিম্পিক আছে, তার থেকে বড় কথা এফএ কাপ আছে, এত বড় একটা টুর্নামেন্ট, আমরা এই সব আছে, আমরা আমার ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো। একই কারণ দেখিয়ে তারা এই ইউরোতেও আসেনি খেলতে। ওয়েস্ট জার্মানি বলে যে একটা ওয়ার্ল্ড কাপ রয়েছে, একটা অলিম্পিক রয়েছে, আরও একটা নতুন টুর্নামেন্ট করার কি দরকার, কোনো দরকার নেই, আমাদের প্লেয়ারদের যে ইনজুরি হয়ে যাবে তারা খেলতে পারবে না। কিন্তু অদ্ভুতভাবে ঠিক এই 60 যে ইউরো তার 2 বছর বাদে যে ওয়ার্ল্ড কাপ হয়, সেইখানে এই জার্মানি দলকে 2-0 গোলে পরাজিত করে ইউগোস্লাভিয়া, এবং এটা ছিল একটা বিশ্বকাপের সারপ্রাইজ। তার মানে 58 থেকে 62 সালের মধ্যে ওই জার্মানি 4টে ম্যাচ খেলে। একদমই তাই। আয়রনিক্যালি ওরা যে বলছিল যে অনেক বেশি ম্যাচ খেলতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে, এই 58 সাল থেকে 62 সালের মাঝে ওরা মাত্র 4টে ইন্টারন্যাশনাল গেমস খেলে, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে এবং ইউগোস্লাভিয়ার কাছে হেরে যায়। যাই হোক, এরপরে ইউরো কোয়ালিফিকেশন স্টার্ট হয় এবং তখন কিন্তু হোস্ট নেশন ফ্রান্স, হোস্ট নেশন, কিন্তু ফ্রান্সেই সব খেলা হবে এরকম নয়। কোয়ালিফিকেশন রাউন্ডটা হোম অ্যাওয়ে করে হবে, সেমিফাইনাল থেকে একটা দেশে গিয়ে খেলা হবে, সবাই একটা দেশে, মানে 4টে টিম গিয়ে একটা দেশে ফ্রান্সে যাবে, তারপরে 3টে ম্যাচ ফ্রান্সে হবে, এরকমই একটা ফরম্যাট তখন চলছিল। যেখানে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটা আমরা দেখতে পারি সোভিয়েত ইউনিয়ন বনাম হাঙ্গেরির মধ্যে, যেটা মস্কোতে হয়, এবং মস্কোতে সেই ম্যাচ দেখতে 1 লাখ লোক উপস্থিত ছিল সেই দিন, এবং এটা একটা রেকর্ড, কারণ ইউরোপে তো আমরা এত বড় স্টেডিয়াম দেখি না, নেই বললেই চলে। এখানে 1 লাখ দর্শক ছিল, যেটা এখনও অবধি হাইয়েস্ট। আর এছাড়া এই টুর্নামেন্টে ফ্রান্স ওয়ান অফ দ্য ফেভারিট ছিল হোম নেশন হিসেবে, আর ফ্রান্স তখন ভালো টিমও। তারা তাদের প্রথম ম্যাচ গ্রিসকে 7-1 গোলে হারায়। 7-1 উল্লেখযোগ্য, অনেকবার আমরা দেখবো এরপরে ফুটবলের ইতিহাসে 7-1। আর সারপ্রাইজ প্যাকেজ ছিল পর্তুগাল ইস্ট জার্মানিকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। পর্তুগাল তখনও কিন্তু ফুটবলে এইভাবে তখনও আসেনি, সারপ্রাইজ প্যাকেজ ছিল তখন। তারপরে পর্তুগালের একজন জাম্বিয়ান প্লেয়ার ছিল মারিও কলুনা, যে কিনা পরবর্তীকালে পর্তুগাল লেজেন্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। মারিও কলুনা তখন এই ইউরো কাপে খেলে এবং ইউরোপিয়ান নেশনস কাপে খেলে এবং সবার নজর কাড়েন। আরেকটা টিম ছিল ফেভারিট, সেটা মানে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে স্পেন হচ্ছে অলস্টার টিম। ডি স্টিফানো তখন আর্জেন্টিনা যায়নি, তখনও স্পেনে খেলছেন। লুইস সুয়ারেজ, স্প্যানিশ লুইস সুয়ারেজ, তিনিও ছিলেন স্পেনে। পাকো জেন্টো, লাজলো কুবালা, এরা সবাই লেজেন্ডারি নাম সবাই। আর স্পেনে তো তখন আমরা পরে দেখবো, স্পেনে যখন ইউরোপিয়ান নেশনস কাপ হবে তখনও আমরা এ নিয়ে আরো উল্লেখ করবো। স্পেন তখন ভালো টিম, দারুণ টিম, কিন্তু কেন খেলেনি স্পেন এই টুর্নামেন্টটা? একেবারেই এত ভালো টিম থাকা সত্ত্বেও বুকিদের একদম ফেভারিট ছিল এরা, কিন্তু স্পেন এই টুর্নামেন্টটা খেললো না, এবং তার কারণটা হলো পুরোপুরি পলিটিক্যাল। আমরা মডার্ন সময় যখন সোশ্যাল মিডিয়াতে দেখি যে অনেকেই বলে থাকেন যে ফুটবলের সাথে হয়তো রাজনীতির কোনো যোগ নেই, কিন্তু সমস্ত টুর্নামেন্ট, সমস্ত ফুটবলের সমস্ত কিছুর সাথে না রাজনীতি কথাটাই বোধহয় আমার মনে হয় বাংলা ট্রান্সলেশনে অসুবিধা আছে। সমস্ত পলিটিক্যাল, এটা প্রচন্ড পলিটিক্স সবসময় ফুটবলকে তার দিশা দেখিয়েছে, দিশা চেঞ্জ করে দিয়েছে বারবার। এইখানেও স্পেন একইভাবে পলিটিক্যাল কারণে এই টুর্নামেন্টটা খেললো না। তার কারণ হলো স্পেনে তখন রাজত্ব করছেন ডিক্টেটর ফ্র্যাঙ্কো, কুখ্যাত ডিক্টেটর ফ্র্যাঙ্কো। সেই সময় তিনি ক্ষমতায় এসেছেন একটা সিভিল ওয়ারের মাধ্যমে, এবং ফ্র্যাঙ্কো ইউএসএসআরকে একদম পছন্দ করতেন। ফ্র্যাঙ্কো পুরোপুরি অ্যান্টি কমিউনিস্ট। ফ্র্যাঙ্কো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখনও তিনি জার্মানির পক্ষেও যাননি, ইংরেজের পক্ষেও যাননি, বরঞ্চ তিনি যখন সিভিল ওয়ার চলছে সিভিল ওয়ার চলছে স্পেনে, তখন ইউএসএ তাকে ব্যাক করে। এবং ফ্রাঙ্কো বলেছিলেন যে আমি বেঁচে থাকতে আমার দেশের মাটিতে ইউএসএসআর এর অ্যানথেম আমি বাজতে দেব না। কি করে খেলা হবে ইউএসএসআর এই জন্যে তদানীন্তন সোভিয়েত রাশিয়া, সেই জন্যে 2 গোলে এই ম্যাচটা ওয়াকওভার পেয়ে যায় দুটো। সমস্ত মিডিয়া জুড়ে প্রচণ্ড হাসাহাসি হয়। নিকিতা ক্রুশ্চেভ
তখন স্টালিন মারা গেছেন। নিকিতা ক্রুশ্চেভ, তখন প্রেসিডেন্ট নিকিতা ক্রুশ্চেভ বলেন যে ইউএসএ এর যে টিম, সেই টিমের নির্ভরযোগ্য রাইট ব্যাক হলেন ফ্র্যাঙ্কো, এবং তিনি একটা ওন গোল করে ফেলেছেন। যাই হোক, সেমিফাইনাল কিন্তু হলো তাহলে ফ্রান্স ভার্সেস যুগোস্লাভিয়া, ইউএসএসআর ভার্সেস চেকোস্লোভাকিয়া। এইখানে বলে রাখা ভালো, ফ্র্যাঙ্কো যেটা বলছিলেন যে কমিউনিস্টদের সাথে আমি খেলবো না, মানে যদি আমরা দেখি তাহলে দেখবো যে তিনটে কমিউনিস্ট দেশ এবং একটা ওয়েস্টার্ন ব্লকের দেশ। প্রথম সেমিফাইনালটা ফ্রান্স বনাম যুগোস্লাভিয়া, এটা গোল ফেস্ট হয়, 4-5 ফ্রান্স হেরে যায়। ফ্রান্স হারার পেছনে কিছু কারণ ছিল, কারণ তাদের যে মানে কি প্লেয়ার আমরা বলি, জাস্ট ফন্টেন 14টা গোল করেছিলেন, এখনো সেই রেকর্ড, এখন সেই ওয়ার্ল্ড কাপের সেই রেকর্ড এখনো ভাঙা হয়নি। জাস্ট ফন্টেন সেই ম্যাচে খেলতে পারেনি ইনজুরির জন্য, কোপা খেলতে পারেনি, পিয়ান্তনি খেলতে পারেননি। ফলে তাদের আরেকটা জিনিস যেটা আমরা জানতে পারি যে তাদের প্রিপারেশনটাও আপ টু দ্য মার্ক ছিল না। কারণ অন্য দেশ যখন, বাকি সেমিফাইনালিস্টরা যখন অন্য দেশের সাথে বা নিজের দেশের বড় ক্লাবের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলছে, সেখানে ফ্রান্সকে আমরা দেখি একটা প্রত্যন্ত জেলার টিমের সাথে খেলে, যে ম্যাচটা ফ্রান্স 17-1 গোলে জেতে। এরপরে যথারীতি তারা ভেবেই নিয়েছিল হয়তো যে কোনো টিমকে তারা প্রচুর প্রচুর গোল দেবে, যে সেটা হয়নি। আর একটা উল্লেখযোগ্য ব্যাপার আছে, সেটা হচ্ছে ওদের গোলকিপার জর্জিস লামিয়া, তিনি এরর প্রোন ছিলেন, আমাদের ক্যারিয়াসের মতো লিভারপুলের। হ্যাঁ, মানে এরপরে শুনে তোমার মনে হবে ক্যারিয়াসে ভালো গোলকিপার ছিল। একটা ম্যাচ যেখানে 4-5 গোলে ইয়ে হয়েছে, রেজাল্ট হয়েছে 4-5, 5 গোল খেয়েছে ফ্রান্স, সেই 5টা গোলের 5টাই গোলকিপারের জন্য হয়েছে। এবার এইভাবে, এবং এরপরে ফ্রেঞ্চ মিডিয়া যেটা পরের দিন সকালবেলা নিউজ পেপারে লেখে যে লামিয়া খুন করলেন ফ্রেঞ্চ টিমকে, লামিয়া অ্যাসাসিনেটস ফ্রেঞ্চ টিম। দ্বিতীয় সেমিফাইনালে সেরকম কিছু এইরকম ধরনের নাটক কিছু ঘটেনি। দ্বিতীয় সেমিফাইনালে ইউএসএসআর 3-0 গোলে চেকোস্লোভাকিয়াকে হারিয়ে দেয়, রিজাউন্ডিং একটা ভিক্টরি। ইউএসএসআর তখন দারুণ টিম, যদিও বলে রাখা হলো এই চেকোস্লোভাকিয়া টিম কিন্তু ঠিক 2 বছর বাদে ওয়ার্ল্ড কাপ ফাইনালে উঠবে সেই একই টিম নিয়ে। এই চেকোস্লোভাকিয়া টিমের প্লেয়াররা এখনো পর্যন্ত খুবই যুব তারকা, সুতরাং তারা এই ইউএসএসআর এর যে ধারে ভারে এক্সপিরিয়েন্স, সব দিক দিয়ে এগিয়ে থাকা ইউএসএসআর টিম তাদের কাছে পারলো না, তারা 3-0 গোলে হেরে গেল। এবং ফাইনাল হচ্ছে ইউগোস্লাভিয়া ভার্সেস ইউএসএসআর। এখানেও নাটক, দুটো কমিউনিস্ট কান্ট্রি, কিন্তু সেখানেও নাটক। তার কারণ হলো ইউগোস্লাভিয়ার যে প্রেসিডেন্ট টিটো, জেনারেল টিটো, সবাই জানি স্ট্রং অ্যান্টি স্টালিনিস্ট। তিনি অনেক আগে কমিউনিস্ট ব্লক থেকে বেরিয়ে এসেছেন, বেরিয়ে এসে ভারতের নেহেরুর সাথে হাত মিলিয়েছেন, হাত মিলিয়ে নন অ্যালাইন মুভমেন্ট তৈরি হচ্ছে। কোল্ড ওয়ারে আমরা ইউএসএর দিকেও যাব না, আমরা ইউএসএসআর এর দিকেও যাব না, এইভাবে চলছে। এবং এই ম্যাচটা পলিটিক্যালি এই জন্য প্রচণ্ড হাই প্রোফাইল একটা ম্যাচ হিসেবে ধরা হয়, যদিও মাঠে কিন্তু এতটা হাই ভোল্টেজ কিছু দেখা যায় না। খেলাটা খুব ভালো হয়েছিল, কিন্তু খুব বেশি লোকে দেখতে আসেনি, মাত্র 18,000 মতো লোকে দেখতে এসেছিল। খুব স্বাভাবিক, কারণ এই ফ্রান্সের যে বাসিন্দারা তারা চাইছেন যে ইউরোপের যে গ্ল্যামার তারকারা তাদের খেলা দেখতে। হঠাৎ করে দুটো ইস্টার্ন ইউরোপিয়ান অচেনা টিম খেলতে চলে এসছে, সুতরাং তারা খুব একটা বেশি উৎসাহী ছিলেন না। প্রচন্ড বৃষ্টিপাত হয়েছিল, খেলাটা খুবই ধীর গতিতে হচ্ছিল। ইউরোতে আমরা মনে হয় প্রচুর বৃষ্টি দেখেছি, পরেও আমরা শুনবো যে বারবার বৃষ্টি। এর মধ্যে ইউএসএসআর এর একজন প্লেয়ার, তার নাম ছিল বরিস কুজেনৎসভ, মানে আবার ক্ষমা চাই দর্শকদের কাছে, এই ভদ্রলোক কিন্তু একটু জুতো বানাতে জানেন। আচ্ছা, এবং তখনও ফুটবলে মডার্ন, এই অর্থে মডার্ন জুতো আসেনি, তিনি মেকশিফট কিছু ঘরে বানানো স্পাইক নিয়ে এই জুতোয় সেলাই করে দেন। এবং এই জন্যেই নাকি পরবর্তীকালে দেখা যায় যে রাশিয়া ইউএসএসআর সেকেন্ড হাফে যখন আসছে তারা অনেক ভালো খেলছে, 1-0 গোলে তারা পিছিয়ে ছিল, তারা গোল শোধ দিয়ে দিচ্ছে। এবং আস্তে আস্তে এই ইউগোস্লাভিয়ার যে টিম, তাদের মধ্যে টায়ার্ডনেস চলে আসছে, এবং এই টায়ার্ডনেসের সুযোগ নিয়ে আরেকজন লেজেন্ড পনেডেলনিক, রাশিয়ার, তিনি গোল করছেন এবং প্রথম ইউরো কাপ ইউএসএসআর জিতে যাচ্ছে। এই ইউএসএসআর জিতে যাওয়ার পরে কিন্তু একটা মজার ঘটনা হয়েছিল। এই ইউএসএসআর যখন জিতে যাচ্ছে, এরা প্যারিসের যে আইফেল টাওয়ার ঠিক তার পাশে একটা হোটেলে এরা ছিল, কথিত আছে
যে রিয়াল ম্যাড্রিডের যে প্রেসিডেন্ট তখনকার, যার নামে কিনা তাদের স্টেডিয়াম, সেই সান্টিয়াগো বার্নাবেও, সান্টিয়াগো বার্নাবেউ। সেই সান্টিয়াগো বার্নাবেও হঠাৎ সেই হোটেলে আবির্ভূত হয় এবং লে ভিয়াসিন এবং এই পরেলনিককে এই দুজনকে সহ আর কি আরো 5 জন প্লেয়ারকে কিনে নিতে চান। সবাইকে কিনে নেবে। হ্যাঁ, সেই তখন থেকে পাপা পেরেজের মতো জি তখন থেকেই সবাইকে কিনে নেবে। 1 লাখের উপরে যখন এই ইউএসএসআর টিম যখন ইউএসএসআর ফিরে যায় মস্কোতে, ওদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য লেনিনা স্টেডিয়ামে, যেটা আজও আছে, সেই লেনিনা স্টেডিয়ামে মস্কোতে দেখা হয়। 1 লাখের উপরে লোকে দেখতে আসে, কিন্তু ফ্রেঞ্চ মিডিয়াতে কিন্তু কোনো রকম কোনো কভারেজ আমরা সেরকমভাবে দেখছি না। এইভাবে প্রথম ইউরো শেষ হচ্ছে, আর আমাদের এপিসোডও এখানে আজকে শেষ হচ্ছে। যদিও আমরা আপনাদের কাছে ফিরে আসবো, পরের যে ইউরোগুলো আছে সেগুলোতে এরকম অনেক গল্প আছে ছোট ছোট। আমরা জানবো যে ইউরো কিভাবে এগিয়ে যাচ্ছে, ইউরো কিভাবে আধুনিক হচ্ছে, আর সেটা জানতে হলে আপনারা সাথে থাকুন। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলের যে লিঙ্কগুলো সেগুলো ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেগুলো দেখুন আর আমাদের সাথে থাকুন।